শুনছেন গল্প কথা নিবেদিত। আজকের গল্প যাচ্ছে তাই ডাকাত। গল্প যাচ্ছে তাই ডাকাত। কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায় এবং গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। একটা কালো রঙের গাড়ি খুব জোরে এসে যেই বাঁদিকে দেখল, অমনি ধাক্কা লাগলো একটা সাইকেল ভ্যানের সঙ্গে। ভ্যানটা তো উল্টে গেল বটেই, গাড়িটাও ঘুরে গিয়ে উঠে গেল ফুটপাথে। একটা ল্যাম্প পোস্টের সঙ্গে লেগে গাড়িটার রেডিয়েটার ফেটে জল পড়তে লাগলো ঝরঝর করে। এরকম ঘটনা হলেই রাস্তায় ভিড় জমে যায়। কিন্তু তার আগেই ঝড়ের বেগে গাড়ি থেকে নেমে এলো চারটি লোক। তারা চারজনই পরে আছে খাকি প্যান্ট ও কুচকুচে কালো রঙের শার্ট, মুখে রুমাল বাঁধা। পরপর তিনটে বোমা ফাটল। ঠিক মোড়ের মাথায় 5তলা বাড়ির ছাদে টেনিস বল নিয়ে ফুটবল খেলছিল টোটো আর তার বন্ধুরা। মাঝে মাঝেই বলটা রাস্তায় পড়ে যায়। তখন যে বলটা ফেলেছে সে ছুটে নেমে যায় বলটা আনতে, আর অন্যরা পাঁচিলের কাছে এসে উকি দিয়ে রাস্তাটা দেখে। সাইকেল ভ্যান আর কালো গাড়িটার ধাক্কা লাগার ঠিক আগের মুহূর্তেই টোটোদের বলটা পড়ে যায় রাস্তায়। টান্টু দৌড়েছে বলটা আনতে, আর টোটোরা 7জন রয়েছে পাঁচিলের ওপর ঝুঁকে। সেই জন্য ওপর থেকে ওরা সব ব্যাপারটা দেখল। গাড়ি থেকে নেমেই যারা বোমা ছোড়ে তারা নিশ্চয়ই ডাকাত। তার উপরে ওদের মুখে আবার মুখোশের মতন রুমাল বাঁধা। একজনের হাতে ভোজালি, আর একজনের হাতে কালো মতন একটা রিভলভার। প্রথম বোমার আওয়াজটা হতেই ওরা সবাই ভয় পেয়ে পিছিয়ে এসেছিল পাঁচিল থেকে। আবার ছুটে ফিরে গেল প্রায় সঙ্গে সঙ্গেই। পরের দুটো বোমা ফাটার সময় ওরা ভয় পেল না, বরং টোটো তার বন্ধুদের সঙ্গে চোখাচোখি করল। প্রত্যেকেরই চোখ বড় হয়ে গেছে আর ভুরু উঠে গেছে উঁচুতে। অর্থাৎ সত্যি সত্যি ওরা জ্যান্ত ডাকাতদের দেখেছে। ডাকাতরা সত্যি সত্যি ওদের চোখের সামনেই বোমা ফাটাচ্ছে, ঠিক যেমন বইতে পড়া যায়। বোমাগুলোর আওয়াজ যেমন সাংঘাতিক, সেই রকম ধোঁয়া। ওপর থেকে টোটোদের মনে হলো একটা মেঘ যেন রাস্তা ঢেকে দিয়েছে। তবে ডাকাতরা যে ট্রাম লাইনের মোড়ের দিকে যাচ্ছে তা বোঝা যাচ্ছে ঠিকই। মেঘের তলা থেকে 4জনকে বেরিয়ে আসতে স্পষ্ট দেখতে পেল টোটোরা। তারপর সেখানে আর একটা বোমা ছুঁড়ে তারা আবার একটা মেঘ তৈরি করলো। টুবলু বলল, টান্টুদা যদি রাস্তায় বেরিয়ে পড়ে? টোটো বলল, ইস, ডাকাতরা তো আমাদের বাড়ি অ্যাটাক করলো না। তবে কোন বাড়ি অ্যাটাক করলো বলতো? রণ বলল, নিশ্চয়ই মোড়ের মাথায় যে গয়নার দোকানটা আছে সেখানে। টোটো বলল, ওই দেখ ছোট কাকা। ট্রাম লাইনের মোড়ের দিক থেকে হেঁটে আসছেন টোটোর ছোট কাকা। বোমার আওয়াজে তিনি থমকে দাঁড়িয়ে পড়েছেন। বাবুল বলল, আরে বাস, এবার কি হবে দেখ, পুলিশ এসে গেছে। টোটো বলল, দারুণ ফাইট হবে ডাকাত আর পুলিশের। রণ বলল, যদি আমাদের গায়ে গুলি লাগে, আয় আমরা পাঁচিলের আড়ালে বসে পড়ি। অন্য কেউ অবশ্য তার কথা গ্রাহ্য করল না, বরং তারা কৌতূহল নিয়ে দেখতে লাগলো আরো ঝুঁকে গিয়ে। 5তলার ছাদ থেকে ট্রাম লাইনের মোড় পর্যন্ত পরিষ্কার দেখা যায়। এখান থেকে প্রায় 25-30 খানা বাড়ি দূরে। সেখানে পুলিশের গাড়িটা এসেই থেমে গেল। তার থেকে টপাটপ 7-8জন পুলিশ নেবে সার বেঁধে দাঁড়ালো। একজন অফিসার রিভলভার সমেত ডান হাত তুলে কি যেন চেঁচিয়ে বললেন। তা ঠিক শোনা গেল না। ডাকাতরা আরো 4টে বোমা ফাটালো পরপর। সেগুলো পুলিশের গায়ে লাগলো না। কার গায়ে লাগলো তা বোঝা গেল না। গোটা রাস্তা ধোঁয়ায় ধোঁয়াক্কার। তারপর সব চুপচাপ। তার মানে বোমা কিংবা গুলি টুলির শব্দ আর কিছু শোনা গেল না।
কিন্তু অনেকের চেঁচামেচি শোনা যেতে লাগলো ঠিকই। বাবুল বলল, ডাকাতগুলো নিশ্চয়ই ধরা পড়ে গেছে। টোটো বলল, অত সোজা নয়, ডাকাতরা শেষ পর্যন্ত ফাইট না করে ধরা দেয় না। ধোঁয়া একটু কেটে যেতেই দেখা গেল রাস্তায় একদিকে ভিড় করে আছে অনেক লোক, আর একদিক থেকে অশ্বক্ষুরের মতন লাইন করে এগিয়ে আসছে পুলিশরা। মাঝখানে কেউ নেই। টোটো বলল, এ কি, ডাকাতরা কোথায় গেল? বাবুল বলল, ডাকাতগুলো হাওয়া। কারুকে কিছু না বলে টোটো ছুটল সিঁড়ির দিকে। অন্যরাও দুর্দার করে অনুসরণ করলো তাকে। প্রায় হুড়মুড় করে ওরা নেমে এলো নিচে, কিন্তু বাইরে বেরোতে পারল না। ওদের ফ্ল্যাট বাড়ির দরজার কাছে বেশ ভিড়। দারোয়ান ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। কারুকে রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না। নান্টু গো বেচারা মুখ করে এক পাশে দাঁড়িয়ে আছে। বন্ধুদের দেখেই কৈফিয়ত দেওয়ার সুরে বলল, দেখ না, আমায় বাইরে যেতে দিল না, তাই তো বলটা আনতে পারিনি। বাবুল দারোয়ানকে বলল, এখন দরজা খুলে দাও না, ডাকাতরা তো চলে গেছে। সব ফ্ল্যাট বাড়িতেই যেমন একজন লোক থাকে যে নিজে নিজেই সকলের গার্জেন হয়ে যায়, এ বাড়িতেও সেরকম আছেন রাজেন বাবু। তিনি ধমক দিয়ে বললেন, না, দরজা খুলবে না, বাইরে পুলিশ ফায়ারিং করছে। টোটো তার দলের দিকে ইশারা করলো চোখ দিয়ে, অর্থাৎ ছাদে। একটা দমকা হাওয়ার মতন ওরা ফের উঠে এলো ছাদে। পাঁচিলের কাছে এসে উঁকি মেরে দেখলো 3 দিকের রাস্তা দিয়ে পিল পিল করে লোক ছুটে আসছে এ পাড়ার দিকে। সেই ভিড়ে পুলিশরা এলোমেলো ভাবে ঘুরছে। কয়েকজন এসে দাঁড়িয়েছে অ্যাক্সিডেন্ট করা কালো গাড়িটার পাশে। ডাকাতদের কিন্তু সত্যি আর খুঁজে পাওয়া গেল না, তারা যেন অদৃশ্য হয়ে গেছে। রণ বলল, ধুস, কোনো ফাইটই দেখতে পেলুম না, শুধু কয়েকটা বোমার আওয়াজ। বাবুল বলল, পুলিশগুলো কি রে, গুলি করতে পারলো না? সুদীপ কম কথা বলে। সে বলল, গুলি করেছিল, ফাটেনি। অজয় বলল, ডাকাতগুলো কোথায় গেল বলতো? নিশ্চয়ই এ পাড়ার কোনো বাড়িতে ঢুকে পড়েছে। টোটো বলল, আমাদের দারোয়ানটা ক্যাবলা, আগেই দরজা বন্ধ করে দিয়েছে, নইলে ডাকাতরা বেশ আমাদের বাড়িতে ঢুকতে পারত। বাবুল বলল, ওই 3 তলা রাজেন বাবুটার জন্যই তো, নইলে আমরা বেশ কাছ থেকেই ডাকাতদের দেখতে পারতুম। রণ বলল, এ বাড়িতে ঢুকলে যদি আমাদের মারত? টোটো বলল, অত সোজা নয়, আমরা বুঝি মারতে জানি না। দড়ম করে শব্দ হলো ছাদের দরজায়। 2 জন পুলিশ উপরে উঠেছে, তার একজনের হাতে রিভলভার। ওদের কিছু জিজ্ঞাসা না করেই পুলিশ ঘুরে দেখলো সারা ছাদ। জলের ট্যাঙ্কের তলায় উঁকি মারল, তারপর আবার ফিরে যাচ্ছিল। হঠাৎ থেমে গিয়ে একজন বলল, খোকা, তোমরা কিছু দেখেছ? কোন বাড়ি লোক ঢুকেছে, কিংবা কোন দিক দিয়ে পালালো? ওদের মধ্যে কে প্রথমে উত্তর দেবে, তাই সবাই সবার মুখের দিকে তাকালো। টোটো ওদের লিডার, কিন্তু পুলিশ এসে প্রথমেই ওদের কিছু জিজ্ঞাসা না করে ছাদ খুঁজে দেখেছে বলে টোটো চটে গেছে। সে বলল, রাস্তায় 2টো হাইড্রেনের ঢাকনা নেই, দেখুন, ওর মধ্যেই ঢুকে পড়েছে নিশ্চয়ই। এক ঝাঁক পাখির ডাকের মতন ওরা হেসে উঠল একসঙ্গে। রিভলভার হাতে পুলিশ অফিসারটি এবার এগিয়ে এসে ওদের পাশ দিয়ে উঁকি মারল রাস্তায়। অন্য পুলিশটি টোটোর সামনে এসে দাঁড়িয়ে তাকে ভালো করে দেখল, তারপর বলল, পাক্কা ছেলে, হ্যাঁ? কোন ক্লাসে পড়ো? টোটো বলল, ক্লাস 8। তা কোন স্কুল? বালিগঞ্জ প্রাইভেট। পুলিশটি বলল, নাম কি তোমার? টোটো উত্তর দিল, তিমির বরণ সেন। পুলিশ বলল, তোমরা অনেকক্ষণ থেকে ছাদে আছো না? টোটো উত্তর দিল, হ্যাঁ। তখন পুলিশটি বলল, তোমায় থানায় যেতে হবে, তোমাকে স্টেটমেন্ট দিতে হবে। টোটো সগর্বে বন্ধুদের দিকে তাকালো। আজ সকালে সে কার মুখ দেখে উঠেছে,
এত বড় সম্মান দেওয়া হচ্ছে তাকে। এখন তাকে পুলিশের সঙ্গে থানায় গিয়ে ডাকাত ধরার ব্যাপারে সাহায্য করতে হবে। রিভলভার হাতে পুলিশটি বলল, না না, এইটুকু ছেলেকে থানায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, যার জিজ্ঞাসা করার এখানেই। টোটো খুব বিরক্তভাবে সেই পুলিশটির দিকে তাকায়। এই লোকটা তো বড্ড বোকা। টোটো থানায় যেতে রাজি আছে, তাও বলে কিনা নিয়ে যাওয়ার দরকার নেই। টোটো জানে কি করে দেশ শায়েস্তা করতে হয়। সেই পুলিশটি বলল, তোমরা এখান থেকে ঠিক কি দেখেছো বলো তো? টোটো উদাসীনভাবে আকাশের দিক তাকিয়ে বলল, আমি ঘুড়ির প্যাঁচ লড়া দেখছিলাম। পুলিশটি বলল, বোমার শব্দ শুনে রাস্তার দিকে দেখোনি? টোটো বলল, ওগুলো বোমা বুঝি? আমি তো ভেবেছিলাম কালী পটকা। অন্য পুলিশটি বলল, দেখলেন তো কিরকম বিচ্ছু ছেলে, থানায় না নিয়ে গেলে মুখ খুলবে না। বাবুল বলল, শুধু ধোঁয়া দেখেছি। সেই পুলিশটি এবার কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে একজনকে থানায় নিয়ে যাওয়া যাক, এখান থেকে খুব ক্লিয়ার ভিউ পাওয়ার কথা। টোটোকে কিন্তু তখনই থানায় নিয়ে যাওয়া হলো না। একজন পুলিশ তার ছোট কাকাকে বলে গেল টোটোকে নিয়ে যেতে। 2 ঘন্টা ধরে পাড়ার সমস্ত বাড়ি সার্চ করা হলো। কাগজের লোক এসে ছবি নিল কালো গাড়িটার। সাইকেল ভ্যানটার মালিকের গায়ে একটু আধটু চোট লেগেছে, বেশি ক্ষতি হয়নি। তবে তার ভ্যানের ভেতরের 21টা মুরগির ডিম ভেঙে নষ্ট হয়ে গেছে। ডাকাতদের বোমার আঘাতেও কেউ আহত হয়নি। এরা আসলে ধোঁয়ার আড়ালে পালাবার জন্যই বোমা ছুড়েছিল। কিন্তু ডাকাতগুলো পালালো কি করে? একদিকে ছিল পুলিশ আর অন্যদিকে অনেক লোকের ভিড়। সেদিক দিয়ে যে ডাকাতরা পালায়নি তা সবাই বলেছে এক বাক্যে, কোনো বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারে। কিন্তু এ পাড়ায় সব ভালো ভালো লোক থাকে, কেউ তো ডাকাতদের আশ্রয় দেবে না। আর কোনো বাড়ির মধ্যে জোর করে ঢুকে পড়লেও একেবারে উবে যাবে কি করে? ডাকাতদের সম্পর্কে শোনা গেল কত রকম গল্প। কেউ বলল ওরা চম্বলের ডাকাত, কেউ বলল দিল্লির, কেউ বলল ওরা ব্যাংক ডাকাত, কেউ বলল একটু আগে 5টা খুন করে এসছে। একমাত্র টোটোর ছোট কাকাই পুলিশের কাছ থেকে শুনে এসছেন পাকা খবর। এরা একেবারে নভিস ডাকাত, আর ওদের ভাগ্যটাও খারাপ। ওরা নিউ আলিপুরে একটা ব্যাংক ডাকাতি করতে ঢুকেছিল, কিন্তু সুবিধে করতে পারেনি। কর্মচারী ও পাড়ার লোকেরা ওদের 2জন সঙ্গীকে ধরে ফেলে। বেগতিক দেখে বাকিরা গাড়িতে উঠে পালাচ্ছিল, কিন্তু কাছেই ছিল একটা পুলিশের গাড়ি। সেই গাড়ি ওদের তাড়া করল। কলকাতার অনেক রাস্তা ঘুরে শেষ পর্যন্ত এ পাড়াতেই অ্যাক্সিডেন্ট করল ওদের গাড়ি। তারপর যে কি করে ওরা অদৃশ্য হয়ে গেল সেটাই আশ্চর্যের ব্যাপার। টোটোদের আর খেলা হলো না। টান্টুর সঙ্গে ওরা সবাই মিলে অনেক খুঁজেও আর টেনিস বলটা পায়নি। এত লোকের ভিড়ে কে বলটা নিয়েছে কে জানে। টান্টুর খুব মন খারাপ হয়ে গেছে বলটার জন্য। যার জন্য বল হারায় তাকেই পরের বলটা কিনে দিতে হয়। বেচারা টান্টু গত সপ্তাহেই ওর আর একটা বল হারিয়েছিল। টোটো ভেবেছিল সে একলা একলা পুলিশের গাড়ি চেপে বীরের মতন থানায় যাবে, পাড়ার সব লোকে তাকে দেখবে। সেরকম কিছুই হলো না। পুলিশের গাড়ি চলে গেল আগেই। সন্ধ্যাবেলা ছোট কাকা মিনি বাসে করে টোটোকে নিয়ে গেল লালবাজারে। বাস থেকে নেমে ছোট কাকা বললেন, কি ঝামেলা পাকালি বলতো, এখন কতক্ষণে ছাড়বে কে জানে। কেন ছাদে খেলতে গিয়েছিলি? আমি তখন রাস্তায় দাঁড়িয়ে, পুলিশ আমাকে ধরল না, আর তোকে ধরল? টোটো গম্ভীরভাবে বলল, তুমি রাস্তায় থাকলেও তুমি তো আর কিছু দেখতে পাওনি, আমি সব দেখেছি। ছোট কাকা বলল, তুই দেখেছিস? কি দেখেছিস? টোটো বলল, এখন বলবো না, পুলিশ কমিশনারের কাছে গিয়েই বলবো। টোটো আশা করেছিল লালবাজারে তাকে দেখা মাত্রই হৈ হৈ পড়ে যাবে। বড় বড় সব পুলিশ অফিসাররা
তার জন্য অপেক্ষা করে আছে। সে এলেই তাকে নিয়ে যাওয়া হবে একটা গোপন ঘরে। সেখানে বড় বড় ফ্ল্যাড লাইট জ্বলছে, কিন্তু লালবাজারে অনেক ভিড়, কেউ কাউকে গ্রাহ্য করছে না। ছোট কাকা অনেক খুঁজে খুঁজে অ্যান্টি ডেকাইটি বিভাগে গেলেন। সেখানেও অনেক লোক, তার মধ্যে টোটোদের পাড়ার লোকও আছে কয়েকজন। একটা ঘরের মধ্যে কাকে যেন জেরা করা হচ্ছে, আর সবাই অপেক্ষা করছে বাইরে। সকলের বসবার জায়গাও নেই, একটা মাত্র বেঞ্চ। অনেকের সঙ্গে টোটোকেও দাঁড়িয়ে থাকতে হলো। কতক্ষণ পরে যে তার ডাক আসবে তার ঠিক নেই। 1 ঘন্টার বেশি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেল, আর ছোট কাকা ক্রমেই বিরক্ত হতে লাগলেন। একবার তিনি বললেন, আমার ইচ্ছা করছে কি জানিস টোটো, তোকে এখানে জেলে পুড়ে দিয়ে আমি বাড়ি চলে যাই। টোটোর মনের তেজও ততক্ষণে অনেক কমে গেছে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, বাহ, আমার কি দোষ। একটু পরেই দারুণ একটা হৈ হৈ পড়ে গেল। ছোটাছুটি করতে লাগলো অনেকে। কে যেন বলল, ধরা পড়েছে, ধরা পড়েছে। সত্যিই কয়েকজন পুলিশ গোল করে ঘিরে নিয়ে এলো সেই 4 জন ডাকাতকে। এখন অবশ্য তাদের পোশাক অন্য। তারা পরে আছে হাফ প্যান্ট আর গেঞ্জি। এই পোশাকের জন্যই বোধহয় তাদের বেশ ছোট দেখাচ্ছে। মনে হয় যেন 20-22 বছরের ছেলে। একজনের বয়স তো 18-র বেশি হতেই পারে না। ছোট কাকা বললেন, যাক, বাঁচা গেল। আর তো দাঁড়িয়ে কোনো লাভ নেই, এবারে বাড়ি যাওয়া যাবে। টোটো নিরাশভাবে বলল, আমায় কিছু জিজ্ঞাসা করবে না? ছোট কাকা ভেঙচি কেটে বললেন, ডাকাত ধরা পড়ে গেছে, এখনো কি তুই পুলিশকে সাহায্য করতে চাস নাকি? তুই এখানে দাঁড়া, আমি গল্পটা শুনে আসি কি করে ওরা ধরা পড়ল। সেই ঘরটার দরজার কাছে এখন অনেকে ভিড় করেছে। একজন সেপাই চেঁচিয়ে উঠে বলল, হট যাও। তবু কেউ সরছে না অবশ্য। ছোট কাকা ঢুকে গেলেন সেই ভিড়ের মধ্যে। একটু বাদে ফিরে এসে বললেন, জলের মতো সোজা। আমিও তাই ভেবেছিলুম, বুঝলি। ওরা ঢুকেছিল চ্যাটার্জিদের বাড়িতে। ওদের উঠোনের পিছনে একটা পাঁচিল আছে না, সেটা ডিঙিয়ে ওরা চলে যায় পিছনের বস্তিতে। ও বাড়ির একটি বুড়ি ঝি ওদের দেখেছিল, ভয় কিছু বলেনি আগে। বস্তিতেও কিন্তু ওরা থাকেনি, জানি তো পুলিশ বস্তিতেও খুঁজবে, তবে বেশি দূর যেতে সাহস পায়নি। বস্তির সামনেই যে বাজার আছে না, তার একটা ঘরে ঢুকে বসেছিল। ডাকাত না ক্যাবলাকান্ত, যাচ্ছে তাই। চল বাড়ি চল। ছোট কাকাও টোটোর হাত ধরে সবেমাত্র টেনেছেন। এমন সময় টোটো দেখতে পেল সেই রিভলভার হাতে পুলিশটাকে। কাকে যেন ভিড়ের মধ্যে খুঁজছে। এখন অবশ্য তার হাতে রিভলভার নেই, মুখখানিও বেশ খুশি খুশি। টোটোকে দেখতে পেয়েই সে এগিয়ে এসে বলল, তোমরা ছাদে টেনিস বল খেলেছিলে না? বলটা রাস্তায় পড়ে গিয়েছিল, তারপর খুঁজে পেয়েছিলে? টোটো দুদিকে মাথা নাড়ল। পিছনে লুকোনো একটা হাত সামনে এনে পুলিশটি বললেন, এই নাও তোমাদের বল। ডাকাত ছেলেগুলোকে সার্চ করে এই বলটা আমরা পেয়েছি। আজ তো সারাদিন ওদের কোনো রোজগার হয়নি, তাই ওদের মধ্যে যে সবচেয়ে ছোট সে রাস্তা থেকেই বলটা কুড়িয়ে নিয়েছিল। ছোকরা নিজে আমার কাছে স্বীকার করেছে। টোটো ছোট কাকার দিকে ফিরে ভাড়াক্কি চালে বলল, আমার জন্যই ওরা ধরা পড়লো কিনা সেটা দেখলে তো? শুনলেন গল্প কথা নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আজকের গল্প যাচ্ছে তাই ডাকাত। গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।